বিবাহিত জীবনের সবচাইতে বড় অভিশাপ পরকীয়া। কল্পনা করতে পারবে না প্রতিদিন কত মানুষ এই প্রবলেমটা নিয়ে আমার কাছে কল বুক করে। কল্পনার বাইরে, সত্যিই কল্পনার বাইরে। আমি নিজেও মাঝে মাঝে ভাবি, অবাক হয়ে যাই, এত মানুষ পুড়ছে পরকীয়াতে, অথচ ব্যাপারটাকে চাইলে মিটিয়ে দেওয়া যায়। সময় কোথায়? একটা 15 মিনিটের ভিডিও আমি 5 মিনিট দেখি, 3 মিনিট দেখি। আমার হাতে সময় নেই, অথচ আমি পুড়ে যাচ্ছি এত বড় প্রবলেমে। তাহলে তো প্রবলেমটা মিটবে না। যখন সময় থাকবে তখন ভিডিওটা দেখব। এখনই দেখতে হবে তেমন তো কেউ দিব্যি দেয়নি। যদি তেমন প্রবলেম তোমার, আপনার, আপনাদের রিলেশনে আছে, একটু মন দিয়ে কথাগুলো শুনুন। যেভাবে বলছি সেইভাবে চলুন, প্রবলেমটা মিটে যাবে। যদি রিলেশনটা একদিন রিলেশনের মতো ছিল, কিন্তু রিলেশনটা কোনো দিনেই রিলেশনের মতো ছিল না, তাহলে প্রবলেমটা আমার 14 পুরুষের ক্ষমতা নেই মিটিয়ে দেওয়ার। যদি একদিন আপনারা ভালো ছিলেন, তাহলে পরবর্তীকালে কথা দিচ্ছি আপনারা আবার ভালো থাকবেন। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে হাজার হাজার মানুষের সঙ্গে কথা বলেছি, সেখান থেকে যে তথ্য পেয়েছি, হাজার হাজার কমেন্টের ভিড়ে যে তথ্য পেয়েছি, সেখান থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেটাই এই ভিডিওতে বলবো। আমি কিভাবে রিলেশনগুলোকে ঠিক করি সেই কথা এই ভিডিওতে বলা সম্ভব নয়। অনেক কিছু বাধ্যবাধকতা আছে সোশ্যাল মিডিয়াতে, তাই সবটুকু তো বলতে পারি না, কিন্তু যতটুকু বলা সম্ভব আমি ততটা বোঝানোর চেষ্টা করছি। আশা করি তাতেই হাজার খানেক রিলেশন ঠিক হয়ে যাবে। মূলত পরকীয়া হয় 5টা কারণে। 50% কারণ, ইয়েস 50% কারণ শারীরিক অক্ষমতা। বাকি 50% অর্থনৈতিক দৈন্যতা, মানসিক দৈন্যতা, মন বসছে না, রিলেশনটা একঘেয়ে হয়ে গেছে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই প্রত্যাবর্তন, পুরনো প্রেমিক বা প্রেমিকা ফিরে এসেছে। এই 50% একটা সাইডে থাক, সেটাকে পরে মেটাচ্ছি। মূল যে প্রবলেম, আগে সেখানে আসি। মূল প্রবলেম শারীরিক। আমরা মানতেই পারি না শারীরিকভাবে অক্ষমতা একটা রিলেশনকে ধ্বংস করে দিতে পারে। বিশেষ করে পুরুষের ক্ষেত্রে শারীরিক অক্ষমতা অভিশাপের মতো। অথচ মেডিসিন ছাড়াও অক্ষম শরীরটাকে সক্ষম বানিয়ে দেওয়া সম্ভব। আমরা সেই সব পথে যাই না, আমরা চলে যাই আয়ুর্বেদিক পথে। আমরা চলে যাই উল্টো পাল্টা তেপাল্টা ঔষধের পথে চলে যাই। এই শিক্ষাই তো সমাজ আমাদেরকে দিয়েছে। তাতে সাময়িকভাবে শারীরিক সক্ষমতা এলেও একদিন পুরোপুরি শরীরটাকে অক্ষম করে দিয়ে যায় ওই সমস্ত মেডিসিন। আমি বলছি কোনো মেডিসিনের দরকার নেই। আমি যতজনকে বলেছি পরবর্তীকালে তাদের শারীরিক প্রবলেম নেই বললেই চলে। ইউটিউবে সার্চ করবেন কেগেল এক্সারসাইজ, নিয়মিত 3 বার কেগেল এক্সারসাইজটা করবেন, প্রতিদিন 3 বার। যদি আপনার অর্থনৈতিক সচ্ছলতা আছে, তাহলে ভালো ব্র্যান্ডের শিলাজিৎ কিনবেন। আবার রিপিট করছি, ভালো ব্র্যান্ডের শিলাজিৎ কিনবেন। আমি ভিডিওর ডেসক্রিপশানে 1টা কিংবা 2টো প্রোডাক্টের লিংক দিয়ে দেব। 1 মাসের ভেতরে কেগেল এক্সারসাইজ এবং শিলাজিৎ। শিলাজিৎ শব্দটা শুনলে অনেকেই হয়তো ভাবে শিলাজিৎ হয়তো আমাদের যৌন ক্ষমতা বাড়িয়ে দেয়। একদম না। শিলাজিৎ আমাদেরকে মানসিকভাবে সক্ষম করে, শরীরের বিভিন্ন সমস্যাকে মেটাতে কাজে লাগে। আমাদের ব্লাড সার্কুলেশনটাকে শিলাজিৎ ঠিক করে। যৌন ক্ষমতা বাড়ানোর জন্য শিলাজিৎ আয়ুর্বেদে ব্যবহার হতো না কোনো কালেই। হ্যাঁ, তার যে সামগ্রিক উপকার, তাতে শারীরিক সক্ষমতা বা যৌন সক্ষমতা
বৃদ্ধি পায়। কেগেল এক্সারসাইজ এবং শিলাজিৎ 1 মাসের ভেতরে আপনার শারীরিক অক্ষমতাকে পুরোপুরি মিটিয়ে দিয়ে আপনাকে একজন সক্ষম পুরুষে পরিণত করতে পারে। আজ থেকে এই ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে আপনি নিয়মিত কেগেল এক্সারসাইজটা প্রতিদিন 3 বার করবেন। যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আপনি এই এক্সারসাইজ করতে পারবেন। বিশেষ করে বসে কিংবা শুয়ে এই এক্সারসাইজ করলে এর উপকার সবচাইতে ভালো পাওয়া যায়। যদি বলেন আমাকে কমেন্টে জানান পরবর্তীকালে কিভাবে এই এক্সারসাইজ করতে হয়, কিভাবে শিলাজিৎ খেতে হয়, সেই নিয়েও না হয় একটা ভিডিও বানিয়ে দেওয়া যাবে। পুরোটাই আপনার ডিমান্ড। এটা তো গেল আমি কিভাবে শারীরিকভাবে সক্ষম হব, কিন্তু শরীরটাকে সক্ষম করতে হলে মনটাকে সক্ষম করা দরকার। এই জন্য আমি রোজ মেডিটেশন করতে বলি, যোগা করতে বলি, রোজ বলি। জানি আমাদের জীবন ভীষণ ব্যস্ততার ভেতর দিয়ে চলছে। আমি একটি কলেজে পড়াই, 2টি ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, এত কমেন্ট, এত কল বুক, তারপরেও প্রতিদিন সকালবেলাতে আমি 30 মিনিট যোগা, 30 মিনিট মেডিটেশন করছি, কন্টিনিউ করে যাচ্ছি। প্রতিদিন বিকেলবেলায় হাঁটতে যাই, তাতে আমার 2টো কলবুক কমপ্লিট হয়ে যায়। হাঁটাকে হাঁটাও হলো, 2টো কলবুকও সেরে নিলাম। তাই যদি বলি করব, করতে পারি, মনটাও ভালো থাকবে, শরীরটাও চাঙ্গা হবে। 50% প্রবলেম সলভ। এরপরে সবচাইতে বেশি যে প্রবলেম দেখতে পাই বাকি 50%-এর ভেতরে অর্থনৈতিক প্রবলেম। অর্থনৈতিক প্রবলেম বলতে নিজেকে গরিব ভেবে নেওয়ার কিছু নেই। অর্থনৈতিক প্রবলেম ভাবলেই আমরা নিজেদেরকে গরিব ভাবতে শুরু করি। না, গরিব বড়লোকের ব্যাপার নয়। অর্থনৈতিক প্রবলেম বলতে ওর চাহিদা মেটাতে পারছি না। কেন ওর চাহিদা মেটাতে পারছি না? কারণ রাতের প্রবলেমটা রাতে মিটছে না, রাতের প্রবলেমটা রাতের পর রাত চলছে। একটু মনোযোগ দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবেন। আজকে আমার স্ত্রীর সঙ্গে ধরুন আমার ঝামেলা হয়েছে, আমি যদি এই ঝামেলাটাকে কন্টিনিউ করি তাহলে 7টা দিন নষ্ট হয়ে যাবে, নতুন করে আরও একটা ঝামেলা তৈরি হবে, সেই ঝামেলাটাও 7 দিন যাবে, 10 দিন যাবে। এইভাবে পুরো জীবনটা, রিলেশনটা এবং সংসারটা ঝামেলাতেই জড়িয়ে যাবে। কিন্তু আমি যদি প্রতিজ্ঞা করে নিই আজকে রাতে যা প্রবলেম হয়েছে কালকে সকালে আমি সেই প্রবলেমটা আর ডিসকাস করব না, সেই প্রবলেমটাকে মাথার ভেতরে রাখবো না। এটা একটা আর্ট, এটা একটা শিল্প। যা প্রবলেম হয়েছে, ঝগড়া হয়েছে, হয়েছে, আমাদের তো মারপিটও হয়ে যায়, হয়েছে, পরের সূর্যোদয়ে আজকে রাতের প্রবলেম আর থাকবে না। এটা দুজনকে ঠিক করতে হবে। যাই প্রবলেম হোক, যত বড়ই প্রবলেম হোক না কেন, সেই প্রবলেমটাকে টেনে টেনে বাড়াবো না, প্রবলেমটাকে মেটাবো। এই নিয়ে দুজনে একদিন ডিসকাস করবেন। প্রবলেম প্রত্যেকটা রিলেশনে আছে, প্রত্যেকটা সংসারে প্রবলেম আছে, থাকবে, এটাই স্বাভাবিক। বিপরীত লিঙ্গের সঙ্গে বসবাস করতে হয়, প্রবলেম তো থাকবেই। মেয়েদের হরমোনাল ব্যালেন্স আলাদা, আমাদের ব্যালেন্স আলাদা, প্রবলেম তো হবেই। কিন্তু সেই প্রবলেমটাকে বোঝার মতো বইব না। সে রাগের মাথাতে আমাকে কি কথাটা বলেছে সেই কথাটাকে ধরে দিনের পর দিন চলবো না। আমাকে ওই জায়গাটার থেকে ওভারকাম করতে শিখতে হবে। কালকে রাতে যে ঝামেলা হয়েছে সেইটা আজকে সকালের বিষয়বস্তু যেন না হয়, এটা ওকেও শেখাতে হবে, নিজেও শিখব। যদি ওকে শেখাতে বর্তমানে প্রবলেম আছে, আমি নিজে পার্সোনালি তো আলোচনাটা বন্ধ করতে পারি বন্ধ করতে। সে বলছে বলুক, কতবার বলবে, বেশি দিন টানতে পারবে না। আমার অভ্যাসটা একদিন তার অভ্যাসে পরিণত হবে। তাই আজকের ঝগড়া বাসি হতে দেব না। ঝগড়া টাটকাভাবেই শেষ হবে। সেটা বাসি হবে না, সেটা পৌঁছবে না, সেটার থেকে দুর্গন্ধ বেরোবে না। যখন এমন পরিস্থিতি তৈরি হবে তখন ওর চাহিদা কমবে। অর্থনৈতিক দুর্বলতা বলতে চাহিদা মেটাতে না পারা। আগেরটা ছিল শারীরিক, পরেরটা বস্তুকেন্দ্রিক।
তার এত চাহিদা, এটা চাইছে, সেটা চাইছে, ওইটা চাই। কেন চাইছে? কারণ আপনি সময় দিচ্ছেন না, আপনি ওর সঙ্গে কথা বলছেন না। আমি পয়েন্টের ভেতর দিয়ে পয়েন্টগুলোকে নিয়ে যাচ্ছি, কিন্তু তাই মন দিয়ে প্রত্যেকটা শব্দকে শুনতে বলছি। সময় দিতে না পারাটাও এক রকমের অক্ষমতা। আপনি এমন কি মহাপুরুষ, আপনি সময় দিতে পারেন না, বা আপনার মনের মানুষ সময় দিতে পারে না? হয় আপনি সময় নিতে পারছেন না, নতুবা আপনি সময় দিতে পারছেন না। গল্প করুন। আপনাদের কাছে গল্পের টপিক ফুরিয়ে গেছে। আমি জানি তো, যারা আমার সঙ্গে কনসাল্ট করে তারা বলে, দাদা কি এত গল্প করব। আরে গল্প করার জন্য পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড পড়ে রয়েছে, গল্পের টপিকের অভাব আছে। এই যে আজকের ভিডিওটা আমি দেখছি, এই ভিডিওটাও আমার গল্পের টপিক হতে পারে। আমার অফিস, আমার কর্মস্থল, আমি যেখানে যাচ্ছি, রাস্তায় ঘটে যাওয়া কোনো একটা ঘটনা, সেটা নিয়েও অন্ততপক্ষে রাতের বেলায় একবার স্বামী স্ত্রী মিলে বসে গল্প করব। প্রতিদিন গল্প করব, প্রতিদিন খাবার খেতে বসে মোবাইলটাকে হাতে নিয়ে রিল স্ক্রোল করব না, গল্প করব। যখন দুজনে একসঙ্গে বসে গল্প করব, দুজনের কারো হাতেই মোবাইলটা থাকবে না, মনটা মোবাইলে, চোখটা মোবাইলে, কানটা মোবাইলে। তাহলে কি আছে গল্পটাতে? আমি যে ওর সামনে বসে গল্প করছি, আমার কোন অঙ্গটা ওই গল্পটাতে জুড়ে আছে? চোখ মোবাইলে, কান মোবাইলে, কিভাবে একটা রিলেশন চলবে? আমি তো মন দিতে পারছি না। তাই মোবাইলটাকে দূরে রাখবো আমাদের দুজনের মাঝ থেকে, যাতে মোবাইলটা আমাদের মাঝে তৃতীয় ব্যক্তির মতো চলে না আসে বারবার। তাই যখন নিজেরা গল্প করব, গভীরভাবে গল্প করব। ওর দিনটা কেমন কেটেছে, আমি হাজব্যান্ড, সারাটা দিন বাইরে কাটিয়েছি, কিন্তু ওর দিনটা কেমন কেটেছে এটা জানা আমার কর্তব্য। সারাটা দিন ও কিভাবে কাটিয়েছে এটা আমাকে জানতে হবে। আর আমি যদি স্ত্রী হই, তাহলে আমার কর্তব্য আমার কলেজে বা আমার অফিসে আমার দিনটা কেমনভাবে কেটেছে। তাই গল্পের টপিক নেই এটা অজুহাত, প্রচুর টপিক। দুজনে মিলে একসঙ্গে উত্তম কুমারের একটা সিনেমা দেখতে পারি দেখতে, যদি দেখতে চাই। কেন দেখি না? কারণ রিলস স্ক্রোল করে করে দিন পেরিয়ে যাচ্ছে, আর ওই রিলসগুলো আমাদের ব্রেনটাকে ভোঁতা করে দিচ্ছে। এখন দেখছি একটা স্যাড রিলস, তারপরে নাচের, তারপরে অন্য কিছু, তারপরে নিউজ, তারপরে আবার স্যাড, এইভাবে চলছে রিলসগুলো। ব্রেনটা বুঝতেই পারছে না কোন হরমোনটাকে এই মুহূর্তে ক্ষরণ করব। ব্রেন পুরোপুরি কনফিউজ হয়ে যাচ্ছে, তার প্রভাব পড়ছে রিলেশনে। অন্ততপক্ষে যখন দুজনে কথা বলবেন, তখন মোবাইলটাকে আনবেন না। এটা গেল আরেকটা পার্ট। আচ্ছা, বাড়িতে প্রবলেম, আমার মায়ের সঙ্গে বনিবনা হচ্ছে না আমার স্ত্রীর, এটা কমন প্রবলেম। আপনি তেমন কোনো পুরুষ নন যিনি এই প্রবলেমটাতে প্রথম পড়েছেন। পৃথিবীর প্রত্যেকটি পুরুষ, প্রত্যেকটি, কোট আনকোট প্রত্যেকটি পুরুষ এই প্রবলেমে পড়ে। যদি বাড়িতে মা বা বোন থাকে, মা বা বোনের সঙ্গে স্ত্রীর সম্পর্ক কখনো মেয়ের মতো হয় না, হবেই না। এটা ওদের হরমোনাল প্রবলেম, এটাকে মেনে নিতে হবে। চেষ্টা করবেন ব্যালেন্স করার, মেটাতে কোনো দিন পারবেন না। যদি আপনার পক্ষে সম্ভব, বাড়ির কাছাকাছি নতুন কোনো বাড়িতে থাকুন, ভাড়া থাকুন, প্রবলেমটাকে মেটাতে যাবেন না। কারণ প্রবলেমটা পৃথিবীর কারো দ্বারা মিটবে না। এর গল্প শুনুন, ওই পক্ষের গল্প শুনুন, বাস এইটুকুই আপনার কাজ। তবে হ্যাঁ, যে ভুল করছে, সে আপনার মা হোক, বোন হোক, স্ত্রী হোক, ভুলটাকে ভুল বলুন, যেটা ঠিক সেটাকে ঠিক বলুন। আপনার স্ত্রী আপনার ভরসাতে আপনার বাড়িতে থাকছে, তাই আপনার কর্তব্য আপনার স্ত্রীর পাশে দাঁড়ানো। জানি রক্ত কথা বলবে, রক্ত কথা বলে, সবসময় মা বোনের বিরুদ্ধে যেতে পারি না, কিন্তু আমাকে এই পয়েন্টটা বুঝতে হবে, আমার স্ত্রীর পক্ষে যদি আমি না দাঁড়াই, পুরো ফ্যামিলিটা ওর বিপক্ষে চলে যাবে। ও তখন সম্পূর্ণ একা হয়ে যাবে, আমাকেও তার শত্রু বলে মনে হবে। কারণ সত্যি সত্যি ও প্রবলেম ফেস করছে, যেটা আমার মা বোন বলে আমি দেখতে পাচ্ছি না। সেই দৃষ্টিভঙ্গির বদল দরকার, নতুবা একটি মেয়ের পক্ষে সংসার করাটা বড় চাপের হয়ে যায়। তাই শক্ত করে স্ত্রীর হাতটা ধরবেন, দেখবেন
প্রবলেমটা অনেকটা কমে গেছে, অনেকটা। আপনি যদি নিজে স্ত্রীকে সর্বসমক্ষে অপমান না করেন, আদার্সরাও কিন্তু অপমান করার সুযোগ, সাহস কোনোটা পাবে না। মায়ের প্রতি দায়বদ্ধতা আছে, দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা সব আছে, বোনদের প্রতিও আছে, সব আছে। কিন্তু এটা মাথায় রেখে সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমি যেন স্ত্রীকে একা না করে দিই। আমরা একটা দল, আমার স্ত্রী একটা দল, সে ক্রিমিনাল, তেমনটা হলে তো প্রবলেম চলতেই থাকবে। তাই এই জায়গাটা অবশ্যই মাথায় রাখবেন। জানি প্রবলেম মিটবে না, এই প্রবলেম চিরন্তন, কিন্তু তারপরেও প্রবলেমটাকে কমিয়ে আনা যায়, অনেকটা কমিয়ে দেওয়া যায়। হয়েছে। এবারে আসি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। পরকীয়া তো হয়ে গেছে, সে অন্য রিলেশনে চলে গেছে, সে অন্য কারো সঙ্গে গভীরভাবে জড়িয়ে গেছে, তারপরেও ফেরানো সম্ভব। যে স্টেপগুলো বললাম সেই স্টেপগুলো নেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা স্টেপ নিন। এই কথাটা আমি যখন কনসাল্ট করি তখন বলি। জানি সব কিছু হাতের বাইরে চলে গেছে, এমন পরিস্থিতি মানুষের জীবনে আসে বলেই তো ডাইভোর্স হয়ে যায়, আলাদা হয়ে যায় মানুষ। যদি তেমন পরিস্থিতি আর কোনো কিছুতেই কিছু হচ্ছে না, সেখানে আলাদা হওয়া ছাড়া তো আর উপায় নেই। সে আমার সঙ্গে থাকবেই না, আমি তাকে রাখবো কেমন করে? কিন্তু তার যদি বিন্দুমাত্র ইচ্ছে আছে এই সংসারটাকে বাঁচানোর, আমার সঙ্গে জীবন কাটানোর, তাহলে এটা মন্ত্রের মতো, ম্যাজিকের মতো কাজ করবে। কি করব? একটা ডায়েরি মেনটেন করব। কীরকমভাবে ডায়েরিটা লিখব? ডায়েরিটা লিখব আমাদের ভালো ভালো দিনগুলোকে নিয়ে, যে যে দিনগুলো আমরা খুব ভালোভাবে কাটিয়েছিলাম, খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম, যে দিনগুলো আমার কাছেও স্বর্ণযুগ, তার কাছেও স্বর্ণযুগ, সেই দিনগুলোকে ছোট 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 করে নিজের মতো ডায়েরিতে লিখব। কিন্তু ডায়েরিটাকে আমি লুকিয়ে রাখব, এমনভাবে লুকিয়ে রাখব সে যেন খুঁজে পায়। আমার ডায়েরিটাতে তার একটা কিউরিসিটি থাকবে, আমি ডায়েরিটাতে কি লিখি এটাও জানতে চাইবে, পড়তে চাইবে। কিন্তু ডায়েরিটা আমি লুকিয়ে রাখি, এমন জায়গায় লুকিয়ে রাখবো যেমন জায়গায় লুকিয়ে রাখলে ও খুঁজে পাবে। কারণ আমার উদ্দেশ্য ডায়েরিটা ওকে পড়ানো। ডায়েরিটা যখন ও পড়বে না, অদ্ভুত একটা সাইকোলজি কাজ করবে। যখন ও ওই স্মৃতিগুলো পড়তে শুরু করবে, অটোমেটিকভাবেই ওর মনে ওই স্মৃতিগুলো ঝড় তৈরি করবে, ইমোশন তৈরি করবে, একটা ভালো লাগা তৈরি করবে, পুরনো ওই অ্যাটাচমেন্টটা তৈরি করে দেবে। আবার নিজের অজান্তেই অভ্যন্তরীণ মনের ভেতরে একটা খেলা শুরু হয়ে যাবে। ও জানতেই পারবে না যে রিলেশনটার থেকে বেরিয়ে নতুন একটা রিলেশনে যেতে চাইছিল, সেই রিলেশনটাতে আবার ব্যাক করতে চাইবে যে রিলেশনটাতে থাকতেই চাইছিল না। যে মানুষটাকে ঘেন্না হতো, যে সময় দিচ্ছিল না, যার সঙ্গে কিচ্ছু পাওয়ার মতো ছিলই না, সেই মানুষটাকে আবার নতুন করে ভালো লাগতে শুরু করবে। তার সঙ্গে কি করছি? সময় দিচ্ছি, মোবাইলটাকে দূরে সরিয়েছি, গল্প করছি, তার ভালো লাগা মন্দ লাগা জানছি, তার সারাটা দিন কেমন কেটেছে সেইটা জানছি। পরিবারের বিরুদ্ধে যখন লড়াই হচ্ছে, আমি তার পক্ষ অবলম্বন করছি, যদি সে সঠিক তাহলে তার পক্ষ একদম অবলম্বন করছি। শারীরিকভাবে নিজেকে সক্ষম করেছি, ওই জায়গাতে তার আর বিন্দুমাত্র অবজেকশন নেই। আমাকে ডাক্তারের কাছে ছুটতে হচ্ছে না, গাদাগুচ্ছে ওষুধ খেতে হচ্ছে না, আমি শারীরিকভাবে নিজেকে ফিট বানিয়ে নিয়েছি। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমি তো বললাম 1 মাস লাগবে, কিন্তু এই মুহূর্তে যদি নিজেকে সক্ষমভাবে প্রেজেন্ট করতে হয়, তাহলে উল্টো পাল্টা তেপাল্টা ঔষধ খাওয়ার পরিবর্তে এক্সট্রা টাইম যে কন্ডম পাওয়া যায় সেটা ইউজ করা অনেক বেটার, অনেক বেটার। আমি অনেককে শুনেছি এই কথা বলতে, এক্সট্রা টাইমটা অনেকটা বাড়িয়ে দিতে পারে। তাই সেটা ইউজ করা, 1 মাস পরে তো যাবতীয় প্রবলেম এমনিই মিটে যাবে। এইভাবে আমরা একটা রিলেশনকে ঠিক করতে পারি। কিন্তু ও কিছুতেই বেরোতে পারছে না, ওই রিলেশনটার থেকে বেরোতে পারছে না। তখন আমি স্বামী বা স্ত্রী নই, আমি ভালো বন্ধু হয়ে ওকে পরামর্শ দেব, ওকে বোঝাবো কিভাবে ও ওই রিলেশনটার থেকে বেরোবে। যদি আমি শক্ত করে তার হাতটা ধরি, আমি যদি তাকে বোঝাই, বোঝানোর চেষ্টা করি, সে বুঝবে। আর সে যদি অবুঝ হয়, বুঝতে না চায়, তার বোঝার মতো মানসিকতাই নেই, সে থাকবো না দিব্যি নিয়ে নিয়েছে, তাহলে তাকে মুক্তি দেওয়া,
কারণ সে কোনোদিন আমার সঙ্গে ভালো থাকবে না, আমাকে ভালো থাকতেও দেবে না। কিছু কিছু সিদ্ধান্ত নিজের বিপরীতে গিয়েও নিতে হয়, নিতে উপায় থাকে না, আমরা সত্যিই নিরুপায় হয়ে যাই। তেমন সিদ্ধান্ত নিতে হলে তখন নিতে হবে, কিন্তু তার আগে আমি যে কাজগুলো বললাম সেই কাজগুলো অবশ্যই করব। আমার মনে হয় এতে অনেক রিলেশন ঠিক হয়ে যাবে। পরবর্তীকালে স্বামী বা স্ত্রী নিজেকে পরকীয়ার দিকে নিয়ে যাবে না। আর হ্যাঁ, কেগেল এক্সারসাইজটা শুধুমাত্র পুরুষের জন্য নয়, নারী পুরুষ উভয়ের জন্য। যদি কমেন্ট আসে পুরো ব্যাপারটা নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও বানিয়ে দেব, চিন্তা নেই। এবং সেই ভিডিওটা ফেসবুকে আপলোড করে দেব। ইউটিউবে সব ভিডিও আপলোড করা যায় না, ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে দুটোতেই আপলোড করে দেব। ভালো থাকো, ভালো থাকুন, ভালোবাসায় থাকো, ভালোবাসায় থাকুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আজ না হোক কাল দরকার পড়তে পারে। নোটিফিকেশানটা যদি অন করা আছে একবার অফ করে আরেকবার অন করবেন, যাতে প্রত্যেকটা নোটিফিকেশান পৌঁছায়। লক্ষ লক্ষ মানুষ নোটিফিকেশান পায় না, তার জন্যই ভিডিও রিচ দিন দিন ডাউন হয়ে গেছে। অথচ সেম ভিডিও ইনস্টাগ্রামে ফেসবুকে ভাইরাল যাচ্ছে। যে ভিডিও ইউটিউবে 10,000 ভিউজ পাচ্ছে, সেই ভিডিওটা ইনস্টা কিংবা ফেসবুকে মিলিয়নসে যাচ্ছে। এটা জানি না আমার প্রবলেম নাকি ইউটিউবের প্রবলেম। যাই হোক, নোটিফিকেশানটাকে একবার অন করে অফ করা, আর যদি অফ আছে সেটাকে অন করে দেওয়া।